নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরা টিভি। ত্রিপুরা টিভির বিশেষ অনুষ্ঠান লোককথায় আজ আমরা যেখানটায় রয়েছি জানবো স্বাস্থ্য বিষয়ক নানাবিধ প্রশ্ন এবং কাঠালিয়ার স্বাস্থ্য পরিষেবা নিয়ে। আমরা রয়েছি কাঠালিয়ায় বর্তমানে MOIC ডক্টর অভিজিৎ স্যার মহাশয়ের কাছে। আমরা প্রথমে আপনাকে স্বাগত জানাবো ত্রিপুরা টিভির পর্দা। ত্রিপুরা টিভির বিশেষ টক শো লোককথা, যেখানে উঠে আসে সমাজ, সংস্কৃতি ও সমসাময়িক প্রসঙ্গের নানা দিক। প্রতি রবিবার রাত 8টায় চোখ রাখুন ত্রিপুরা টিভির পর্দায়। দেবীকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। শুভ সকাল সবাইকে। স্যার, জানতে চাইবো বর্তমানে কাঠালিয়ার সার্বিক পরিস্থিতি, স্বাস্থ্য বিষয় কেমনটা চলছে আপনার হসপিটালে? কাঠালিয়ায় বর্তমান সার্বিক পরিস্থিতি বলতে আমি দু একটা বিষয় একটু আলোকপাত করতে চাই। আমরা বর্তমানে যে ক্যাম্পাসটাতে আছি এটা পুরনো বিল্ডিং। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের ত্রিপুরা সরকার আপনাদের নতুন বছরে একটা নতুন হসপিটাল উপহার দিতে চলছেন। যতটুকু ইনফরমেশন আছে, আগামী 9 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সোনামুড়া থেকে এটাকে ভার্চুয়ালি শিলান্যাস করবেন। আমরা সবাই উপস্থিত থাকব। তো এটা একটা অত্যন্ত খুশির খবর কাঠালিয়াবাসীর জন্য। আর বাকিটা আমাদের এই বছর আমাদের মেডিকেল অফিসার আমরা নতুন একজন পেয়েছি, ম্যাডাম রিসেন্টলি জয়েন করেছেন। আর সঙ্গে একজন মেডিকেল চলেও যাবেন, উনি উন্নত পিজিতে সিলেকশন হয়েছেন। তো সেই নিয়ে আমরা চলছি সবাইকে মিলে। আর আমাদের স্টাফরা মোটামুটি আছেন সবাই, দু একজন জিডিএ স্টাফ হলে আমাদের খুব ভালো হয়। এছাড়া বাকি বিভিন্ন পরিষেবার মধ্যে আমাদের যেমন এনসিডি ক্লিনিক চালু আছে, ল্যাব বর্তমানে চালু আছে, আমাদের এক্সরে ডিজিটাল মেশিন খুব ভালো চলে, আমাদের সোনোগ্রাফি পরিষেবা আপাতত ম্যাডাম চলে যাবেন, ম্যাডাম সোনোলজিস্ট। আমরা যদি একজন সোনোলজিস্ট কাউকে পাই, আমরা সোনোগ্রাফি পরিষেবাটা আবার শুরু করতে পারি। স্যার, রোগ পরিষেবা যদি জানতে চাই যে কোন রোগের প্রাদুর্ভাব এই মুহূর্তে বেশি লক্ষ্য করছেন বা এটা সুরাহা কিভাবে করছেন? এখন যে সিজন চলছে শীতকালীন, তো শীতকালীন সিজন অনুযায়ী আমাদের কাশির রোগীর সংখ্যা এবং শ্বাসকষ্টের রোগীর সংখ্যাটাই সবচেয়ে বেশি। জ্বরের পেশেন্ট কিছু কিছু আসেন। আর একটা তথ্য আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের এই কাঠালিয়া অঞ্চলে আমরা ম্যালেরিয়া পেশেন্ট খুব একটা পাই না, এখন অনেক বছর ধরেই প্রায় নেই। কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা এখন ডেঙ্গুর পেশেন্ট পাই। তো আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিহত করতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনার সবার বাড়ি ঘরে যদি জমানো কোনো পুরনো জল যাতে না থাকে, বাড়ির পাশে কোনো ডোবা যাতে না থাকে, রাবার প্লান্টেশনের এরিয়াতে যেখানে রাবার কালেক্টিং যে পটগুলি ব্যবহার করা হয়, সে অব্যবহৃত পটগুলির মধ্যে যাতে কোনো জমা জল বহুদিন না থাকে, এগুলি কিন্তু আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমাদের স্বাস্থ্যকর্মীরা, MPWরা, আশারা অনেক সময় বাড়ি বাড়ি গিয়ে এরকম সোর্স রিডাকশনের জন্য অ্যাডভাইসও করে আসেন, সোর্স রিডাকশনও আমরা করে আসি। আর সবাইকে আমরা বলবো এই শীতের দিনে একটু যাতে, যেহেতু শ্বাসকষ্টের প্রাদুর্ভাব একটু বেশি হয়, তো যাদের পুরনো শ্বাসকষ্টও আছে তারা যাতে একটু সাবধানে চলাফেরা করুন, ঠান্ডা হাওয়াতে বেশি যাবেন না, সন্ধ্যার সময় বাইক রাইড একটু অ্যাভয়েড করলে ভালো, এতে ধূলিকণা অনেক সময় কম জমে, শ্বাসকষ্টের প্রাদুর্ভাব অনেকটাই কমে। আর আরেকটা জিনিস আমরা পাই, সেটা হচ্ছে যে যদি এটা ডাইরেক্টলি আমরা ডিজিজ বলবো না, কিন্তু RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, অনেকগুলি ডিসেবিলিটি, অনেকগুলি মৃত্যু আমরা বিগত কিছু মাস এই কাঠালিয়া অঞ্চলে কিন্তু আমরা পরিলক্ষিত করেছি। এর মধ্যে আমাদের হসপিটালেও অনেক পেশেন্ট এসছে, আমরা রেফার করেছি, মৃত্যুও হয়েছে। এটা একেবারেই দুঃখজনক। আমরা আপনাদের মাধ্যমে সবাইকে আপিলটাই করব যে সবাই যে রাইডই করুন, বাইক হোক গাড়ি হোক, তার স্পিড লিমিট মেনটেন করে চলবেন, হেলমেট ব্যবহার করবেন, যাতে আপনার পরিবার, আপনার মা, ছেলে, মেয়ে, বাবা সবাই যাতে আপনার জন্য কোনো টেনশন না করে আপনিও ভালো থাকবেন, তাহলে সমাজও ভালো থাকবে, এই আশাই রাখছি। কোন কোন সিচুয়েশনে স্যার এমন পেশেন্ট আসলে আপনাদেরকে রেফার করতে হয় বা রেফারেল যে সিস্টেমটা হচ্ছে? রেফারেল সিস্টেম বলতে আমাদের এখানে ফার্স্ট রেফারেল ইউনিট হচ্ছে মেলাঘর SD সাব ডিভিশনাল হসপিটাল, FRU যাকে বলে। তো আমরা প্রাথমিক সবগুলি, যে কোনো পেশেন্ট অ্যাক্সিডেন্টাল হোক বা নর্মাল শ্বাসকষ্টজনিত পেশেন্ট হোক বা হার্টের কোনো পেশেন্ট হোক, আমাদের প্রাথমিক কাজ হচ্ছে প্রিলিমিনারি ট্রিটমেন্ট পুরো দেওয়া। অ্যাক্সিডেন্টাল পেশেন্ট থাকলে ওকে স্টেবিলাইজ করা,
হিমোডাইনামিক্যালি যাকে বলে প্রেশার দেখা, সবকিছু দেখে ওকে স্টেবিলাইজ করা, যদি কোনো ফ্র্যাকচারিং কিছু আমাদের সাসপেকশন থাকে ওটা একটা এক্সরে করিয়ে দেওয়া ইমিডিয়েটলি, উনটাকে স্টেবিলাইজ করা, ফ্র্যাকচারটাকে স্টেবিলাইজ করে তারপর সবকিছু মেনটেন করে এরপর আমরা হায়ার ভালো ট্রিটমেন্টের জন্য আমরা রেফার করি, ট্রিটমেন্ট দিয়ে রেফার করি। একটা বিষয় স্যার পরিলক্ষিত করছি, আপনার যে হসপিটাল রয়েছে সেখানটায় বেডের সংখ্যা অত্যন্ত কম, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে কি করছেন বা কিভাবে পরিষেবা দিচ্ছেন? বেডের সংখ্যা কম বলতে অ্যাকচুয়ালি আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী বেডের সংখ্যা থাকে। পিএসসির জন্য বেডের সংখ্যা ফিক্স থাকে, সিএসসির জন্য ফিক্স থাকে, ডিস্ট্রিক্ট হসপিটালে ফিক্স থাকে। তো সেই সংখ্যা অনুযায়ী পেশেন্টের সংখ্যা অনেক সময় বেশি হয়, তখন আমরা অনেক সময় বেড ফুল মানে ভর্তি থাকলে আমরা অনেক সময় মানুষকে তো আর ফিরিয়ে দেওয়া যায় না, তো আমরা যেভাবে হোক কুশন লাগিয়ে হোক, যেভাবে হোক এক্সট্রা বেড দিয়ে হোক, না হলে নিচেও রাখতে হয় অনেক সময়। তো এক্ষেত্রে সবার একটু অসুবিধা হয়, কিন্তু আমরা সবাই যেহেতু একসাথেই ওটা দিয়ে থাকি। মানুষকে তো আর বেড নেই বলে পাঠিয়ে দেওয়া যায় না, বলে বেড নেই অন্য কোথাও চলে যান, এটা তো ঠিক করা যায় না। তো সেই অনুযায়ী মনে হয় যে অনেক সময় বেড কম পেশেন্ট বেশি, অ্যাকচুয়ালি বেড পরিসংখ্যা অনুযায়ী ঠিক আছে, পেশেন্ট একটু মাঝে মধ্যে আমাদের বেশি হয়ে যায়। আর এই ক্ষেত্রে স্যার জানতে চাইবো, যেমন টিচারদের ক্ষেত্রে আমরা একটা জিনিস পরিলক্ষিত করি 30:1, হ্যাঁ, আপনাদের ডাক্তারদের ক্ষেত্রে কি এমন কোনো পরিসীমা রয়েছে কিনা? এক্স্যাক্টলি সত্যি কথা বলতে গেলে আমারও এক্সাক্ট ডক্টরস পেশেন্ট রেশিও যাকে বলে সেরকম আমাদের কোনো ক্রাইটেরিয়া তো আমরা ফিট হয়ে পেশেন্ট দেখা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, মানবিক গ্রাউন্ড। যত পেশেন্টেই আসে, যত কষ্টই হোক আপনাকে দেখাটাই উচিত, এবং এটাই তো আমার কাজ, করতে হয়। এমনিতে পপুলেশন অনুযায়ী অনেক সময় ইন্ডিয়ান গভর্নমেন্ট স্ট্যান্ডার্ড থাকে 1000 পপুলেশনে একজন, তো সুতরাং আমাদের তো জনসংখ্যাও বেশি, তো সেই অনুযায়ী আমাদের সবাইকে মিলেমিশেই কাজ করতে হয়। সুতরাং অসুবিধা হয়, কিন্তু অসুবিধা মানিয়ে নিয়েই চলতে হয়। এই ক্ষেত্রে ডাক্তারদের মানসিক চাপের বিষয়টা থাকে কি, বা কিটাকে রিকভার কিভাবে করেন? অ্যাকচুয়ালি মানসিক চাপ তো সবারই থাকে, যারা পেশেন্ট আসে ওদের তো টেনশন আরো বেশি থাকে। পুরো ফ্যামিলির কেউ অ্যাডমিট থাকে, তো ফ্যামিলি মেম্বার 5 জন পুরো ওনার জন্য সারাদিন এখানে ব্যস্ত। আমরাও ফ্যামিলি নিয়ে চিন্তায় থাকি, ঠিক আছে, কখনো ছুটি ছাড়া নিয়ে সমস্যা হয় বা মাঝে মধ্যে স্টাফ শর্টেজ হয়ে যায়, কিন্তু সবকিছু মিলিয়ে এটাই বলতে চাইবো যে আমাদের কাজই হচ্ছে মানুষের সঙ্গে থাকা, পাশে থাকা। আপনার যত ভালো লাগুক এবং ভালো না লাগুক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে ভালো না লাগার কোনো কারণ নেই, কারণ কাজই হচ্ছে ডাক্তারি করা। সেটাকে যদি আমরা ভাবি যে আমার কাজই হচ্ছে পেশেন্ট দেখে, পেশেন্ট দেখার মধ্যে যদি আনন্দ খুঁজে পাওয়া যায়, তাহলে মানসিক চাপ জিনিসটা থাকে না। আপনি যদি কাজের শুরুতেই চিন্তা করেন যে আজকে 100 পেশেন্ট আসবে, 200 পেশেন্ট আসবে, খুব সারাদিন খুব টেনশনে যাবে, মানসিক চাপে যাবে, তাহলে আগে থেকেই তো আমরা চাপযুক্ত হয়ে যাই। কিন্তু আমরা যদি আমার নর্মাল কাজটা করে যাই, এবং পরিশেষে এটাই বলবো যে এই অঞ্চলে যারা জনসাধারণ আছেন, আমজনতা বলুন, নেতৃত্ব বলুন, যারাই বলুন, সবাই হাসপাতালের প্রতি অনেকটাই সহানুভূতিশীল এবং সবার একটা বন্ধুত্ব সুলভ আচরণ থাকে। তো আমাদের খুব একটা অসুবিধা এখানে হয় না, কখনো হয় না। প্লাস আমার যারা জুনিয়র কলিগরা আছেন, ম্যাডামরা আছেন, আমার সেকেন্ড ইনচার্জ ডক্টর সরিন ঘোষ আছেন, ওরা সবাই সবার সাথে খুবই ভালো এবং আন্তরিকভাবে মানিয়ে চলে। সুতরাং আমার এই হাসপাতাল চালাতে খুব একটা অসুবিধা হয় না সবকিছুর মাঝে। এই ক্ষেত্রে রোগীদের যদি প্রসঙ্গ আসে যে মানসিক চাপ, হ্যাঁ, তো রোগ এবং ঔষধ দুটো, আর মানসিক চাপহীন এবং যোগ ব্যায়াম, তাতে রোগ নির্ণয়ে কতটা সুবিধা হয়? মানসিক চাপ এবং চাপ দূরীকরণের ক্ষেত্রে শরীর চর্চা, যোগ ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজ যাই বলুন না কেন, সবাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আমি তো সবসময় পেশেন্টদেরকে বলি যে মেডিসিন তো একটা পার্ট, নো ডাউট। মেডিসিনের বাইরে শরীরের যত্ন করা, সিম্পল ধরুন একটা ফিভারের পেশেন্ট আসলো, তো ফিভারের পেশেন্ট আসলে পরে বা ছোট বাচ্চা আসলো, আমরা সবাই বলি ওকে বাকিটা করানো, ভালো করে চান করানো, গা মোছানো, সময় মতো ওষুধ খাওয়ানো, সঠিক সময়ে ডায়েট দেওয়া, মানে একটু খাওয়া দাওয়া, ফ্লুইড ইনটেক মানে একটু তরল জাতীয় জিনিস বেশি করে খাওয়ানো, সব কিছুরই একটা সঠিক সময়ে ঘুমানো এবং সঠিক পরিমাপে ঘুমানো, একটা নির্দিষ্ট সময়ে, যে আমরা 5 ঘন্টা 6 ঘন্টা যাই বলে এটা ভালো ঘুমানো, সবকিছু মিলিয়ে আপনি নির্ভর করে যে আপনি মেডিসিন এবং সব মিলিয়ে রোগের যে কিউর ট্রিটমেন্ট, সেটা পুরোটাই নির্ভর করে।
স্যার আরেকটা বিষয় জানতে চাইবো স্যার, প্রসূতি মায়েদের চিকিৎসা ক্ষেত্রে বা তাদের দেখভালের ক্ষেত্রে কাঠালিয়া হসপিটালের বর্তমান কি রয়েছে? প্রসূতি মায়েদের চিকিৎসার ক্ষেত্রে এমনিতে তো ডেলিভারির সংখ্যা আমাদের এখানে অনেক বেশি, আমাদের প্রচুর মায়েরা আসে আমাদের এখানে। আর জেএসএসকে এর আন্ডারে, জননী শিশু সুরক্ষা কার্যক্রমের আন্ডারে আমরা যে সমস্ত মেডিসিনগুলি থাকে সবগুলি ওদেরকে দেওয়া হয়। বাচ্চাদের একটা বেবি কিট দেওয়া হয়। আর মাদাররা এক্সট্রা ডায়েট পান, যেহেতু মায়ের পুষ্টির বেশি প্রয়োজন, সরকারের নির্দেশিকা অনুযায়ী ওরা নর্মাল পেশেন্ট থেকে একটা সারপ্লাস ডায়েট এক্সট্রা পান, গভর্নমেন্টের তরফ থেকেই পান। আর এছাড়া ভ্যাকসিনেশন, জন্মের পরে পরেই বাচ্চাদের যা যা ভ্যাকসিনগুলি দেওয়া হয় আমাদের এখানে সবগুলি অ্যাভেলেবেল আছে। তো ভ্যাকসিনেশনটা আমাদের ভালোই হয় এবং আমরা 100% অ্যাচিভমেন্ট থাকি। আর সোনোগ্রাফি যে ফেসিলিটিটা আমাদের, তো ম্যাডাম এখন পিজি, মানে উনি একটা পিজি কোর্স পেয়েছেন, উনি হয়তো বা চলে যাবেন এর মধ্যে। তো আমরা একজন সোনোলজিস্ট, সোনোগ্রাফি ট্রেন্ড মেডিকেল অফিসার আমরা চাইছি, ডিপার্টমেন্টের কাছে চাইবো। তো যদি হয়ে যায় সোনোগ্রাফি পরিষেবাটা আমরা মাকে দিতে পারবো। এই জায়গাটা আমাদের একটু অসুবিধা হচ্ছে এখন। আর বাচ্চাদের বা শিশু স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে কোন কোন দিকগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন আপনারা? আমরা শিশু সুরক্ষার ক্ষেত্রে এই সময়ে বলবো, যারা একেবারেই ছোট বাচ্চা, ইনফেন্ট, ওদেরকে খুব যত্নবান হতে আমরা বাচ্চার মায়েদেরকে যখনই আসে তখনই আমরা বুঝিয়ে বলি সঠিক সময় টিকা দেওয়া। প্লাস এখন সিজন চেঞ্জের ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে শরীরে তাপমাত্রা কমে যাওয়ার প্রবণতাটা একটু তাড়াতাড়ি হয় ঠান্ডায় যদি বেশি থাকে, সুতরাং সেদিকে একটু সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর বাচ্চাদের ক্ষেত্রেও কাশি হওয়ার প্রবণতা একটু বেশি থাকে, সুতরাং বাচ্চাদেরকে একটু ভালোভাবে যত্ন করতে হবে। আর বাকিটা, যদি সেরকম কোনো বাচ্চা সেরকম ইয়ে নিয়ে আসে আমাদের এখানে, আমরা তো অবশ্যই কেয়ার করি। আমি আরেকটা বিষয় এখানে আলোকপাত করবো আপনাদের মাধ্যমে, সেটা হচ্ছে আমাদের একটা স্পেশাল টিম আছে আরবিএসকে, রাষ্ট্রীয় আরবিএসকে টিমে আমাদের 2জন মেডিকেল অফিসার আছেন। আরবিএসকে টিমের মেইন কাজ হচ্ছে আপনাদের পুরো এরিয়াতে, কাঠালিয়া ব্লকে পুরো এরিয়াতে যেখানে যে সমস্ত বাচ্চার কোনো জন্মগত ত্রুটি যদি কোনো বাচ্চাদের আমরা থাকে, অথবা বা রেগুলার চেক আপে যদি কোনো রকম অসুবিধা ধরা পড়ে, তো ওরকম টিম আমরা পাঠাই, ওরা বাড়িতে গিয়ে চেক আপ করে আসে। এবং যদি কোনো অসুবিধা পাওয়া যায়, ইনভেস্টিগেশন গভর্নমেন্টের তরফ থেকে করা হয়। তো সেই ওর পুরো চিকিৎসার ব্যয়ভার ত্রিপুরা সরকার বহন করে। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, আমাদের এর মধ্যে হিমতপুরে একটা বাচ্চাকে হার্টের ছিদ্রের, যাকে বলেন আপনারা, এর অপারেশন আমরা করিয়েছি, ফ্রি অফ কস্ট গভর্নমেন্টের তরফ থেকেই করা হয়। কিছু একটা আছে, ম্যাডামরা ভালো বলতে পারবেন, যদি কোনো কস্টিং পেশেন্টের থেকেও থাকে তাহলে খুব যৎসামান্য, বাকিটা পুরোটাই গভর্নমেন্ট বিয়ার করে। এর আগেও আমরা করিয়েছি 2-3টে বাচ্চা। আর ম্যাডাম এবং স্যার যিনি আছেন, পুরো টিম এমনিতেও ভিজিটে যান, অঙ্গনবাড়ি সেন্টারে যান, স্কুলে যান, গিয়ে বাচ্চাদের ইভ্যালুয়েশন করেন। আমাদের জাস্ট আফটার ডেলিভারির পরে যে বাচ্চাগুলি হয় ওদেরকেও আমরা দেখাই। তো আপনাদের যদি এরকম কোনো ইনফরমেশন থাকে, কষ্ট করে আমাদেরকে জানাবেন, আমরা বাড়ি অবধি যাব আরবিএসকে। আর চক্ষু সমস্যায় যদি কেউ আসেন, এখানটায় তো সরাসরি চিকিৎসা দেওয়ার কোনো রকম সুযোগ নেই, তাহলে আপনারা কি রেফার করেন? আমাদের এখানে চোখের দেখার ব্যবস্থা আমাদের এখানে আপাতত নেই। তো আমরা মেলাঘরে অপটোমিস্ট আছেন, আমরা আসলে মেলাঘর গিয়ে আপাতত যে অপটোমিস্ট আছেন ওনার কাছে গিয়েই আমরা চোখ পরীক্ষা করাতে বলি। উনি প্রয়োজন হলে এবার অপথলমোলজিস্টের কাছে রেফার করবেন। আরেকটা বিষয় স্যার একদম জানতে চাইবো, সাধারণ জ্বর, সর্দি, কাশি যাই হোক না কেন সরাসরি প্রাথমিক হাসপাতালে আসেন, কিন্তু গ্রামীণ এলাকার যে প্রাথমিক হাসপাতালগুলি রয়েছে সেখানটায় লোক সাধারণত কি কি সুযোগ সুবিধা পেতে পারে? বর্তমানে আমাদের যে পুরনো, আপনারা যেটাকে সাব সেন্টার বলতেন, এখন একে বলে আয়ুষ্মান আরোগ্য মন্দির। এখন বর্তমানে আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গভর্নমেন্ট নির্ধারিত মেডিকেশন অ্যাভেলেবেল আছে। এখন একদম সমস্ত জায়গাতে প্রাথমিক যতগুলি ডিজিজ আপনারা শুনেন এবং জানেন বাড়ি ঘরে, তার সবগুলি ওষুধপত্র আছে, একদম গ্যারান্টেড আছে। আপনি কেউ প্রাথমিক স্বাস্থ্য সাব সেন্টারে গেলে ওনার সুগার মাপা, হিমোগ্লোবিন এস্টিমেট করা, আর বাকি যা যা আছে সঙ্গে মেডিকেশন আপনি ফ্রি অফ কস্ট পেয়ে যাবেন। আর আমাদের এখানে ওপিডিতে এনসিডি যে ক্লিনিকটা আছে, এখানেও আপনি সবগুলি ট্রিটমেন্ট পেয়ে যাবেন, এবং তৎসঙ্গে ডায়াবেটিস এবং হাইপার টেনশনের যে সমস্ত মেডিকেশন আছে
এগুলি গভর্নমেন্টের তরফ থেকে ফ্রি অফ কস্ট দেওয়া হয়। আপনি যাই হন, আপনি জাস্ট একবার একটু মোবাইল নম্বর, আধার নম্বরটা দিয়ে এন্ট্রি করে নেবেন, আপনি কন্টিনিউ করবেন, কোনো অসুবিধা হবে না। আপনার হসপিটাল আন্ডার এমন কতগুলি রয়েছে বা কোন কোন গ্রামে এখনো পর্যন্ত নেই এমন পরিষেবা? আমাদের তো সবগুলি পঞ্চায়েতে আমাদের একটা করে সাব সেন্টার আছে, আছে। আর হসপিটাল আন্ডারে যেটা থাকে সেটাকে বলে এমসিএইচ ক্লিনিক। তো সব মিলিয়ে 6টা আছে আমাদের, 6টা আছে। এর মধ্যে সবগুলি নতুন বিল্ডিং। আর আপনারা জেনে খুশি হবেন যে মনাই পাথর এডিসি এরিয়া, মনাই পাথরের যে বিল্ডিং সেটা অনেক পুরনো। আমরা এর মধ্যে একটা স্যাংশন পেয়েছি, মনাই পাথরের নিউ বিল্ডিংও আপনারা আগামী 1 বছরের মধ্যে পেয়ে যাবেন। তো সেটা আশা করি আরডি ডিপার্টমেন্ট হয়তো করাবে, এটা স্যাংশন হয়ে গেছে। স্যার, এই যে পরিষেবাটার কথা বলেন, এটা নির্দিষ্ট কি সময়সীমা রয়েছে নাকি 24 ঘন্টা খোলাকে কেমন সময়সীমাটা কেমন রয়েছে? কোনটা? ওই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি গ্রামের। এগুলি দুটো ভাগে ভাগ থাকে। ওদের কিছু কাজ থাকে ওপিডি বেসিস, মানে পেশেন্ট আসলে পেশেন্টকে পরিষেবা দেওয়া, কিছু থাকে ফিল্ড ওয়ার্ক। ফিল্ড ওয়ার্কের মধ্যে যেরকম আপনার ভ্যাকসিনেশন থাকে, ভ্যাকসিনেশন ম্যাক্সিমাম সেন্টারে বসেই করা হয়। কোনো প্রয়োজন পড়লে রিমোট এরিয়াতে গিয়েও কিন্তু আমরা স্টাফরা গিয়ে ভ্যাকসিনেশন করি, হচ্ছে একটা পার্ট। সেকেন্ড পার্ট হচ্ছে একটা প্রোগ্রাম আছে ভিএইচএনডি, ভিলেজ হেলথ এন্ড নিউট্রিশন ডে। আজ থেকে 8-10 দিন আগে আমি মনে হয় যে রাম ঠাকুর নাটমন্ডিতে সেখানে গিয়ে আমরা একটা মেগা ভিএইচএনডি আমি নিজে গিয়ে করে এসেছি। এটা প্রতি থার্সডে বা সাব সেন্টারের আন্ডারে হয়। এটা এর পরিসরও হতে পারে, গ্রামে যে কোনো লোকের বাড়িতেও হতে পারে, যে কোনো অঙ্গনওয়াড়ি সেন্টারে হতে পারে। এটা হচ্ছে ভিএইচএনডি। আর একটা ছোট জিনিস চালু আছে, সেটাকে বলে এইচবিএনসি, যেটা মেইনলি আশারা করে। যে সমস্ত বাচ্চা আমরা এখানে ডেলিভারির পরে ছুটি দিয়ে দিই, ওরা তো বাড়ি চলে যায়। এই বাচ্চাটা কেমন আছে এর তো কোনো খবর নেওয়ার না, সরকার ওই ব্যবস্থাটাও করে রেখেছে। আশারা এইচবিএনসি বলে, হোম বেসড নিউনাটাল কেয়ার। ওরা বাড়িতে যায়, বাচ্চা কেমন আছে খোঁজ খবর করে, মায়ের সাথে দেখা করে কোনো অসুবিধা আছে কিনা, বাচ্চার ওজন ঠিক আছে কিনা, ওদের কাছে ওজনের মেশিন আছে, আর কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী ওরা ওকে চেক করে। কোনো অসুবিধা হলে ওরা আমাদেরকে থ্রু সিএইচও আমাদের কাছে ইনফরমেশন দেয়। সেরকম ক্ষেত্রে আমরা করি। তো মানুষকে সেই পরিষেবাটা নেওয়ার জন্য কিন্তু আমরা অনুরোধ অবশ্যই করব। স্যার, আউটডোরে যে চিকিৎসা পরিষেবা সেটার ক্ষেত্রে যদি জানতে চাই, আউটডোরে চিকিৎসা নেওয়ার পর ওষুধপত্র দেওয়ার ক্ষেত্রে কখনো কখনো পাওয়া যায় না, তো কি কি ফেসিলিটিস রয়েছে আপনার হসপিটালে? আমাদের ওষুধপত্র পাওয়ার ক্ষেত্রে বর্তমানে যদি বলেন, তাহলে এখন যদি আপনি দেখেন যে এখন মোটামুটি ম্যাক্সিমাম ওষুধ, অ্যান্টিবায়োটিক্স থেকে শুরু করে বা সিজনাল যাই বলুন ডিজিজ, এখন ম্যাক্সিমাম ওষুধ আমাদের কাছে গভর্নমেন্টের তরফ থেকে সাপ্লাই কিন্তু এসে গেছে। আপনারা ক্রস চেক করে নিতে পারেন। কখনো কখনো এমন হয়, হতে পারে যে এমন কোনো একটা মেডিকেশন আমার এক্ষুনি প্রয়োজন বা একটা ইমার্জেন্সি কিছু একটা, হয়তো বা সেটা অ্যাভেলেবেল নেই ওই মুহূর্তে, তো সেই মুহূর্তের জন্য আমরা কোনো সময় বলি যে আচ্ছা 2-1টা নিয়ে নেবেন, সেই রকম যদি হয়। আর আয়ুষ্মান এবিপিএমজে এর আন্ডারে যে সমস্ত পেশেন্ট আসেন, আমরা তো পুরোটাই হসপিটাল থেকেই দিই না। যারা আয়ুষ্মান ছাড়া নর্মাল পেশেন্ট আছেন, যে সমস্ত ড্রাগস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আমরা কিন্তু সবাইকে দিই। আমরা এখন কোনো বিভেদ করি না যে উনি আয়ুষ্মান নেই দেখেই ওনাকে দেবো না, এমন আমরা অন্তত করি না এখানে, যতটুকু পারা যায়। আর এই প্রসঙ্গে আরেকটা নতুন জিনিস আমি যোগ করে দিই, আমার মনে এসছে। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন, এবিডিএম, ভারতবর্ষের সরকারের একটা নতুন মিশন শুরু হয়েছে, বিডিএম, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন। তার আন্ডারে আভা কার্ড এখন শুনবেন, আপনি দেখবেন হসপিটালের সামনে, সেন্টারের সামনে, রেশন শপের সামনে বা টিভিতে প্রচার হচ্ছে, আভা কার্ড করুন লেখা থাকে। আভা হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, আভা। তো আভা কার্ড আপনারা সবাই করবেন। আবার আপনি সেলফও করতে পারেন, ছোট লিঙ্ক থাকে, আপনি আপনার সবার কাছে এখন স্মার্ট মোবাইল আছে, করতে পারেন। অথবা হসপিটালে আসলে আমরা করে দেবো, সেন্টারে গেলে সিএইচওরা করে দেবে, এমপিডব্লিউরা করে দেবে, স্কুলে গেলে টিচাররা করে দেবে, সেলফও করতে পারে। তো আভা আমরা এখন করাচ্ছি, যারাই আসছে ওপিডিতে সবাইকে আমরা আভা করে দিচ্ছি, যারা ইনডোর পেশেন্ট সবাইকে করাচ্ছি। আর থ্রু আসা আমরা আধার কার্ড কালেক্ট করে আভাটা আমরা করে দিচ্ছি, নিজেটা নিজে করতে পারেন। আভা করলে কি লাভ, আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে সবাই আভা কার্ড করবেন। আভা কার্ড হচ্ছে ডিজিটাল কার্ড, ডিজিটাল হেলথ কার্ড। অদূর ভবিষ্যতে সমস্ত আপনার হেলথ রেকর্ড, আপনি কোথায় কাকে দেখালেন, কি মেডিকেশন খেলেন, কি হলো, আপনার সুবিধা কি অসুবিধা কি, যা আমরা বলি, পেশেন্টের হিস্ট্রি, আপনি আসলে আমাকে জিজ্ঞেস করে যাচ্ছে 2 বছর আগে আপনার অসুবিধা হয়েছিল, আপনি কি ওষুধ খেয়েছিলেন, রেকর্ড কোথায়, ফাইল কোথায়, সবগুলি জিনিস এখন ডিজিটালাইজেশন হয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে।
আভা কার্ড এখন আপনারা অবশ্যই করবেন, এবং গভর্নমেন্ট সেক্টর বলুন আর প্রাইভেট সেক্টর বলুন সব জায়গাতেই এখন আভা কার্ডই ধীরে ধীরে চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে আভা। আয়ুষ্মান এবং আভা দুটোর মধ্যে ডিফারেন্স রয়েছে কি কোথাও? আয়ুষ্মান তো হচ্ছে ফ্রি পরিষেবা দেওয়ার জন্য যে আর আভা হচ্ছে আপনার পার্সোনাল হেলথ কার্ড, রেকর্ড রাখার জন্য হেলথ কার্ড। দিল্লিতে বসেও আপনি বলতে পারবেন যে আপনি কাঠালি হসপিটালে বসে কি কি ওষুধ খেয়েছেন, কি চিকিৎসা নিয়েছেন। এই জিনিসটাই হচ্ছে মেইনলি আমি যতটুকু বুঝিয়ে হচ্ছে আভা কার্ড। সুতরাং আপনারা সবাই এই পরিষেবাটা নেবেন, আসলে আমরা বানিয়ে দিব, যারা পারেন নিজেরটা নিজেই বানিয়ে নেন, জাস্ট নম্বরটা সেভ করে রাখবেন। এটা চালু হয়ে গেছে। স্যার, ল্যাব যে বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাইরে মানুষের ল্যাব পরীক্ষা করে, সেক্ষেত্রে অনেক ল্যাবে অনেক রকমের রিপোর্ট আসে একই রোগের জন্য। তাৎক্ষণিকভাবে আপনার পরিষেবা দিতে ল্যাবগুলি যদি এমন বিভ্রান্তিকরণ থাকে, সে বিষয়ে কি রকম পদক্ষেপ নেন? বিভ্রান্তি আমরা খুব একটা বেশি পাই না, কিন্তু কখনো কখনো শুনি এরকম। তো এখন ল্যাবের পরিষেবার গুণমান বলুন বা যাই বলুন, সেটা তো আমাদের রেসপেক্টিভ অথরিটি যারা বিচার্য বিষয় ওনারাই নির্ধারণ করেন। ওদের লাইসেন্সিং দেওয়ার পাওয়ার যার কাছে আছেন, অ্যাডমিনিস্ট্রেশন প্লাস হেলথের, তো ওই ব্যাপারটা ওনারাই দেখভাল করে। আর হসপিটাল থেকে ল্যাব পরিষেবা বর্তমানে কাঠালে কি কি রয়েছে? আমাদের ল্যাব পরিষেবা বলতে আমাদের একটু অসুবিধা হয়েছে মাঝে, আমাদের একটু ল্যাব টেক মাঝে মাঝে একটু ছিল না কিছুদিন বেশ। এরপরে একজন এসছে, উনিও চলে গেছেন, এরপরে একজন এসছেন, বর্তমানে একজন আবার মেলাঘর হসপিটাল থেকে আমাদেরকে দিয়েছেন। আমরা এখন আবার গুছিয়ে সবকিছু চালু করেছি। আমরা টিবি পরীক্ষাগুলি আবার শুরু করে দিয়েছি। ম্যালেরিয়া আমাদের এখানে হচ্ছে, ডেঙ্গু পরীক্ষা আমার এখানে হয়, যাই বলুন, সিরাম বিলিরুবিন বলুন, হিমোগ্লোবিন বলুন, সুগার বলুন, আর বাকি যে কিছু এক্সট্রা যে পরীক্ষাগুলি তার জন্য আমরা একটা অটো অ্যানালাইজার এখন বসাচ্ছি। সবটা পাবেন আমাদের এখানে, পুরোটা। তো আমরা আশা করছি আপনাকে এই খুশি খবরটা দিতে পারবো কিছুদিনের মধ্যে। অ্যাম্বুলেন্স পরিষেবা নিয়ে অনেক ক্ষেত্রে অভিযোগ উঠে আসে যে কাঠালি থেকে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, যারা ড্রাইভার রয়েছেন তাদের কিছুটা অসুবিধা হয়। এই বিষয়টা কিভাবে নজর না, দিচ্ছেন? এখন আর আমাদের ড্রাইভারের অসুবিধা নেই। এখন আপনি 24 আওয়ার্স পরিষেবা পাবেন। আর আরকেএস কমিটির থ্রুতে আমাদের মাননীয় ডিএম সাহেবের অনুমতিক্রমে এবং আমাদের যিনি অনারেবল এমএলএ আছেন ওনার সম্মতিক্রমে আমরা একজন ড্রাইভার পেয়েছি। আর তো উনি একজন আছেন, আর পাশাপাশি আমাদের যে পার্মানেন্ট গভর্নমেন্ট ড্রাইভার উনিও আছেন। এখন আমার যে অ্যাম্বুলেন্স, এটার জন্য আর অসুবিধা হচ্ছে না। 24 আওয়ার্স এখন সবাই এই অ্যাম্বুলেন্স পাবেন। আর যেটা 102 আরেকটা যে অ্যাম্বুলেন্স, অ্যাকচুয়ালি 102 তো আলাদা পরিষেবা। ওটাকে আপনি পার্সোনালি ফোন করেই কল সেন্টারে কথা বলে ওকে আপনি ট্যাগ করতে পারেন। তো দুটো জিনিস সম্পূর্ণ। 102 আমাদের এখানে থাকে, এটা থাকার জায়গা আমরা দিয়েছি। ওটা পুরো এরিয়াতে যেখান থেকে ফোন করে ওখানেই চলে যায়। নিদে ফোন করে নিদে চলে যাবে, ধনপুর চলে যাবে। আর যেটা আরেকটা অ্যাম্বুলেন্স যেটা নিয়ে কথা হতো, ওটাতে আর কোনো অসুবিধা আমাদের নেই। আজকে 2 মাস ধরে আর কোনো অসুবিধা হচ্ছে না। এই অসুবিধাটা আমরা মানে রিকভার করতে পেরেছি। স্যার, জানতে চাইবো, যক্ষা রোগ নিয়ে মানুষের একটা বিভ্রান্তি থাকে বা ভয় ডর থাকে, তো সেক্ষেত্রে প্রাথমিক হাসপাতাল হিসেবে কিভাবে কি পরিষেবা দিচ্ছেন? যক্ষা ক্ষেত্রে একটা কথাই বলবো, যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য ওষুধ খেলে। তো যক্ষা নির্ণয়ের কিছু পদ্ধতি আছে। আগে শুধু আমরা কাশি হলে কফ পরীক্ষা করাতাম, এখন কফ পরীক্ষার অনেকগুলোই উন্নত পরীক্ষার পদ্ধতি এখন বর্তমানে চলে এসছে। দুটো মেশিনের নাম বলে আপনারা শুনবেন, ট্রুনেট, সিবিনেট। কাছাকাছির মধ্যে ধনপুরে একটা মেশিন আছে, মেলাঘর আছে, আমাদের কাছে নেই। আমরা এখান থেকে কফ স্যাম্পল সাসপেক্ট থাকলে আমরা সপ্তাহে 2 বার আমরা ধনপুরে পাঠাই। উনি যিনি ল্যাবটেক আছেন সাগর বণিক, উনি করে আমাদের সুবিধা অসুবিধা রিপোর্ট জানান। আর নর্মাল যেটা গতানুগতিক আমরা স্পুটাম মানে কফ পরীক্ষা করি, সেটা আমাদের চালু আছে। এক্সরে একটা পদ্ধতি। আর মেলাঘর হসপিটালে তো বর্তমানে সিটি স্ক্যান আছে, সাসপেকশন থাকলে আমরা সিটি স্ক্যানও বুকের করে নিতে পারি, সেটাও ফ্রি অফ কস্টই হয়। আর বর্তমানে টিবির ক্যাম্পেইন হিসেবে কিন্তু আমরা এখন আবার শুরু করেছি। আমরা যাকেই সাসপেকশন থাকে তাদেরকে আমরা চেস্ট এক্সরে আমাদের হসপিটালে কিন্তু আমরা ফ্রি অফ কস্ট করাচ্ছি। ইচ এন্ড এভরি পেশেন্ট, সেন্টার থেকেও আসে, এমনিতেও আসে, যেভাবেই আসুক আমরা ফ্রি অফ কস্ট করিয়ে দিচ্ছি। যদি কোনো সাসপেকশন থাকে নেক্সট করে হয়। আর যদি কোনো টিবি রোগ ধরা পড়ে, তার ক্ষেত্রে মেডিকেশন গভর্নমেন্টের তরফ থেকে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আপনার বাড়ি অবধি পৌঁছে দেওয়া হয়। মিনস আপনার বাড়ির সামনে সেন্টার অবধি আমরা এটাকে পৌঁছে দিয়েছি। আপনি শুধু অনুরোধ করবো আপনারা যাতে শুধু গ্রহণ করেন মেডিসিনটাকে। তো
সেটা হলে পরে পুরো ট্রিটমেন্ট হলে কিন্তু টিবি কিন্তু 100% নিরাময়যোগ্য। তার একটা বিশেষ কারণ হচ্ছে, কারণ একজন পেশেন্টের যদি বাড়িতে টিবি থাকে, ওনার থেকে কিন্তু বাড়ির সবার হতে পারে। ছোট বাচ্চাদের ক্ষেত্রে তার রিস্ক আরো বেশি থাকে। সুতরাং যক্ষা ক্ষয় রোগ, ঠিক আছে, পুরনো নাম ক্ষয় রোগ, কিন্তু যক্ষা কিন্তু নিরাময় যোগ্য। তো আমরা সবাইকে বলবো যে কোনো সময় যদি অনেকদিন ধরে কাশি হচ্ছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, ওজন কমে যাচ্ছে, সেরকম কিছু মনে হয় আপনাদের, আসার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আপনাদের বাড়ি থেকে গিয়ে আমরা কোপ নিয়ে আসবো, এখানেও আসতে হবে না। অ্যাকচুয়ালি সরকারের অনেক রকম ব্যবস্থাপনা আছে, আমরা গ্রহণ কিভাবে করি সেটা হচ্ছে বড় ব্যাপার। মাঝে মাঝে একটু যদি আপনারা যা সেটা ফোন করেন, বলুন যে আমাদের বাড়িতে এমন একজন পেশেন্ট আছে, আমরা যদি না যাই তখন বলবেন যে না, আমরা আপনাকে কাউকে পাঠাই, আমরা প্রস্তুত। আমরা তো সবাইকে বলে আসুন, প্লাস আমরাও যাই। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে কোনো অসুবিধা হলে আপনারা সিধা সোজা ফোন করবেন, আমাদের কোনো অসুবিধা হবে না, আমরা যাবো বাড়ি অবধি। স্যার, একেবারেই শেষভাবে যদি জানতে চাই, সার্বিক পরিস্থিতিতে কাঠালিয়ার প্রয়োজনীয় জিনিসপত্র কি প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে, বা কি আশা ব্যক্ত করবেন গভর্নমেন্টের? আমরা তো আশা ব্যক্ত করছি বলতে আমাদের তো এখন যেটা বললাম যে নিউ বিল্ডিং স্যাংশন হয়েছে, তো 2বার ভিজিটও হয়ে গেছে, সাইডে জঙ্গল পরিষ্কার হয়েছে, পরশুদিন শিলান্যাসের জন্য জায়গা রেডি হয়েছে। তো পরিশেষে এটাই বলবো যে আমাদের নতুন বছরে একটা উপহার কাঠালিয়াবাসীর জন্য আমাদের মাননীয় রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী দপ্তর থেকে যে আগামী 9 তারিখ শিলান্যাস হচ্ছে, তো আমরা সবাইকে আপিল করবো শিলান্যাস অনুষ্ঠানে সাক্ষী হওয়ার জন্য। তো সিএম স্যার আসবেন সোনামুড়া এসডিএম অফিস প্রাঙ্গণে, আরো অন্যান্য অনেক প্রজেক্ট নিশ্চয়ই আছে। তো আমরা সবাই যাব, এখান থেকে আমাদের হসপিটাল থেকে অবশ্যই যাব, এবং হসপিটালের পক্ষ থেকে সবাই এলাকাবাসীকে অনুরোধ করবো আপনারা এই মহতি এবং শুভ এবং কি বলবো, এটা খুশির যে খবর, এই খুশির খবরের ভাগীদারি হওয়ার জন্য সবাই যাতে ওই দিন দুপুরবেলা এসডিএম অফিস প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। একেবারেই নতুন বছরে খুশির সংবাদ হয়তোবা পেতে যাচ্ছেন কাঠালিয়াবাসী স্বাস্থ্য বিষয়ক সম্বন্ধে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন কাঠালিয়ার MOIC ডক্টর অভিজিৎ দে। আজকের মতো এখানটাই লোককথার বিশেষ অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।